ভাইয়া, ও ভাইয়া, ওঠ না রে। আমার ছোট বোন ফারজানা ডাকতেছে, এই পেতনি আর একটু ঘুমায় না। কি? আমি পেতনি? দাঁড়া, দেখাচ্ছি তোমাকে মজা। আমাকে পেতনি বলা, তাই না? হনহন করে রুম থেকে বের হয়ে গেছে। আমি আরাম করে আবার ঘুম দিলাম, কিন্তু আমার আরামের ঘুম বেশিক্ষণ স্থায়ী ছিল না। আও, আমার গায়ে পেতনি পা ঢেলে দিল। আমি লাফ মেরে বিছানায় বসলাম। আমার সামনে পেতনি হাসতেছে। ওই, ভিজিয়ে দিয়েছিস কেন? ভিজিয়ে দিয়েছি, বেশ করেছি। কতক্ষণ ধরে ডাকতেছি। তোর তো ওঠার কোনো নামই গন্ধ নেই। ছোট বোন আমার সাথে ফাজলামো করলেও তুই তো গালি ডেকেই বলে। আমিও ওইসব কিছু মনে করি না। একটা মাত্র বোন আমার, তার সাথে কি রাগ করতে পারি? দাঁড়া, আমাকে ভিজিয়ে দিয়ে তুই হাসতেছিস তাই না? আমি তোকে ভিজিয়ে দেবো, তারপর বুঝতে পারবি। কথা বলে বিছানা থেকে উঠতেছি, এমন সময় ফারজানা উঠে দৌড় দিল। আমিও তার পিছু পিছু দৌড় দিলাম। ফারজানা গিয়ে মার পিছনে লোকালো। মা দেখো, তোমার ছেলে আমায় মারতেছে। মা, তুমি সরে যাও, আমি আজ পেতনিকে শেষ করে ফেলবো। আচ্ছা, কি হয়েছে একটু খুলে বলতো। আমি ঘুমাচ্ছিলাম, তখন তোমার মেয়ে গিয়ে আমাকে পানি মেরে ভিজিয়ে দিয়েছে। ও, তুই শ্রাবণকে ভিজিয়ে দিয়েছিস কেন? মা ফারজানার কান ধরে বলল। আউচ! মা, লাগতেছে তো। আমি ফারজানের সামনে হাসতেছি। দেখ এখন কেমন লাগে, আমাকে ভিজিয়ে দিয়ে তুই মজা নিচ্ছিস। মা, তোমার ছেলে আমাকে পেতনি ডাকলো কেন? তাই তো তাকে ভিজিয়ে দিয়েছি। মা ফারজানার কান ছেড়ে দিয়ে যখন আমার কাছে আসতে যাবে, তখন এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। মা, তুমি কিন্তু ভাইয়ার বিচার করতে পারো নাই। তোমাকে বিচারক হিসেবে আর মানবো না। এতদিন যত টাকা নিয়েছো সবগুলো আমাদের ফেরত দাও, না হলে কিন্তু আব্বুকে বিচারক হিসেবে বসিয়ে তোমার কাছ থেকে টাকা উদ্ধার করব। ওই টাকা উদ্ধার করবি তাই না? আমি যতদিন নিজে ইচ্ছুকে দেব না ততদিন পর্যন্ত কেউ নিতে পারবে না। আর বিচার তো সমান করলাম। কি সমান বিচার করেছো তুমি? ভাইয়াকে তো তুমি কিচ্ছু করো নাই, তাহলে সমান কিভাবে হলো? তুই তো পানি মেরে সমান করে দিলি। এখন টেবিলে বসে পড়। আমি ওয়াশরুম থেকে বের হলাম, তারপরে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। ও, আপনাদেরকে তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি শ্রাবণ। এতক্ষণ যার সাথে ঝগড়া হচ্ছে সে হলো আমার কিউট বোন। তার সাথে সব সময় ঝগড়া লেগে থাকে। সেই অনার্স প্রথম বর্ষে পড়ে। মা হলো বিচারক, সে আমার দুজনেই বিচার করে দেবে। তার পরিবর্তে তাকে মাসে 50 টাকা দিতে হয়। আগেরবার আব্বু ছিল, কিন্তু আব্বু একটা বিচার আমাকে বাঁচাতে গিয়ে সে বিচারও হারিয়ে ফেলছে, তাই মাকে দিয়েই দিল। মা কিন্তু অনেক সিরিয়াসভাবে বিচার করে। আমি পড়াশোনা শেষ করে বাবা বন্ধু থাকার কারণে চাকরি একটা পেয়ে গেলাম, কিন্তু ঢাকায় যেতে হয়। তার রুমে এসে কাপড় চোপড় ব্যাগ গুছিয়ে নিলাম, নিচে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে ফারজানা এসে আমাকে জড়িত হলো আর কাঁদতেছে। এ পাগলি, কান্না করছিস কেন? কাঁদিস না, তোর সাথে প্রতিদিন কথা বলবো। ভাইয়া, আমার একটা কথা রাখবি? কি বল? ভাইয়া, আমি একটা ভাবি চাই। তুই কি পাগল হয়ে গেছিস? আমি এখন বিয়ে করতে পারবো না। ভাইয়া, তুমি কিন্তু কথা দিয়েছো। শো, প্রমিস ভাঙলে কি হবে তা তো ভালো করে জানো। ব্ল্যাকমেল করতেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, দেখবো। তারপরে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে চলে আসলাম। বাস ছাড়তে আরও 10 মিনিট আছে, তাই একটা দোকানে এসে কিছু নাস্তা নিলাম। বাসে তো এমনি এমনি বসে থাকতে পারবো না, তাই নিলাম খাওয়ার জন্য কিছু চিপস আর ঠান্ডা ফ্রিজ আপ। তারপরে বাসের সামনে চলে আসলাম। হঠাৎ এক কর্নারে চোখ যেতে আমার চোখ আটকে গেল। কর্নারের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, তার চুলগুলো খোলা। আরও অবাক হলাম, মেয়েটা আমার দিকে আসতেছে। আমার পাশে এসে যে কথাটা বললো, আমি পুরাই তো হয়ে গেছি। মেয়েটা আমার সামনে এসে বলতেছে, আচ্ছা, আমাকে একটা হেল্প করতে পারবেন? বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি দেখতে পাচ্ছি মেয়েটা রেগে আছে। তার গালগুলো দুইটা লঙ্কার মতো লাল হয়ে গেছে। কিছু কিছু মেয়েরা রাগলে তাদের গালগুলো লাল হয়ে যায় কেন? কিন্তু তখন তাদেরকে দেখতে সো সুইট লাগে। মনে হচ্ছে আরেকবার রাগালে সেই গুলুগুলো গাল থেকে রক্ত বের হয়ে আসবে। আসলে আমি ঢাকায় যাব, বাস সার্ভিসটা একটু দেখিয়ে দেবে? এই মেয়েটা কি বলে? বাস সার্ভিসের কাছ থেকে ও মেয়েটা চিনতে পারতেছে না, নাকি আমার সাথে ফাজলামো করতেছে? না, হতেও পারে মেয়েটা চিনতে পারতেছে না। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। তাহলে এইখানে কিসের জন্য আসলেন? আসলে বন্ধুদের সাথে ঘুরতে আসছিলাম,
তারা আমাকে একটা জায়গায় রেখে চলে গেছে। কোনোদিনও আমি এই জায়গায় আসি নাই। আমি একটা মেয়ে, যদি আমার কিছু হয়ে যায়, প্লিজ আপনি যদি আমাকে ঢাকা যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেন। চলেন ওইখানে বসি, তারপর আপনাকে আমার পরিচয়টা দিই, তা নাহলে আপনি ভয় পাবেন। আমরা এসে একটা বেঞ্চে বসলাম। আমার নাম শ্রাবণ, আমার বাসা হলো এইখানে, আর আমিও যাচ্ছি ঢাকায়। আমরা আসছি আজ সকালে। আমার বান্ধবীদের সবার একটা একটা বয়ফ্রেন্ড আছে, তারা সবাই তাদেরকে নিয়ে চলে গেছে আমাকে এই জায়গায় রেখে। যদি কিছু মনে না করেন, কিছুদিন আমাদের বাসায় থেকে আমাদের শহরটা দেখতে পারেন। মেয়েটা কি যেন ভাবতেছে। আপনাকে ভয় পেতে হবে না, আপনার মতো বোন আমারও আছে, আর বাসায় আমি একা থাকি না, আমার ছোট একটা ফ্যামিলিও আছে। তারপরে মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে মেয়েটাকে নিয়ে আসলাম। বাসায় এসে আরেক কাণ্ড ঘটলো। মা, ভাইয়াকে দেখো, একটা ভাবি নিয়ে আসলো। ভাইয়া, তোকে অনেক অনেক ধন্যবাদ। আমার গালে পাপ্পি দিয়ে বলল, এই তুই কি পাগল হয়েছিস? কাকে কি বলছিস? ফারজানা এসে মেয়েটাকে জড়িয়ে ধরলো। এই ফারজানা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হঠাৎ মা আসলো রুম থেকে। মাও মেয়েটাকে দেখে অবাক হয়ে গেছে। তুই সকালে ফারজানা কথা মতো বিয়ে করে বউ নিয়ে আসলি। আরে মা, আমার কথাটা তো শুনবে নাকি? না না, তোর সাথে কোনো কথা হবে না, যা হবে সব বৌমার সাথেই হবে। মা কথাটা বলেই মেয়েটার কাছে চলে গেছে। মেয়েটাকে সোফায় বসালো। এই যে মামুনি, তোমার নামটা কি বলো? এ রে, মেয়েটার নামও জানা হলো না। যাই হোক, এখন তো জানা যাবে। আমার নাম ঈশিতা জাহান রাগিনী, সবাই রাগিনী বলে ডাকে। তো কোথায় থাকো? মেয়েটা আমার সামনে এসে বলতেছে। আমি ঢাকায় থাকি। আমি গিয়ে মার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে আসলাম। আরে মা, এই মেয়েটাকে আমি চিনি না। এই মেয়েটা একটা বিপদে পড়ছে, তাই আমি তাকে আমাদের বাসায় নিয়ে আসলাম। কি, তার মানে এটা তোর বউ না? না, আমার বউ হতে যাবে কেন? তারপরে মাকে সকালে ঘটনাটা খুলে বললাম। তারপরে মা আর আমি বের হলাম। মা তার কাছে এসে বলল, তুমি কি সকালে কিছু খেয়েছো? রাগিনী আমার দিকে তাকিয়ে বলল। না, খাই নাই। তারপরে মা কিচেন থেকে খাবার নিয়ে আসলো। রাগিনীও খেয়ে নিল। আমি আমার রুমে এসে ব্যাগ রাখলাম। আমার আর ঢাকা যাওয়া হয় নাই। নিচে ফারজানা আর রাগিনী গল্প করতেছে। আমি রুমে বাইরে এসে দেখলাম মেয়েটা হাসতেছে। বাহ, মেয়েটার হাসি তো অনেক সুন্দর। আমি এক কাপ কফি নিয়ে ছাদে চলে আসলাম। আকাশের দিকে তাকিয়ে কফির কাপে চুমুক দিচ্ছি। আনমনা হয়ে রাগিনীর কথা ভেবে হাসি চলে আসলো। এত বড় মেয়ে এখনো ঢাকার রাস্তা চেনে না। না চেনারও একটা কারণ আছে বটে। সেই মনে হয় একা কোনোদিনও কোথাও যায় নাই। হঠাৎ ছাদে কারো আসার শব্দ পাচ্ছি। পিছনে ফিরে তাকে দেখলাম রাগিনী আসতেছে। আমার পাশে এসে রাগিনী দাঁড়ালো। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। কথাটা বলে আমি নিচে চলে আসলাম। আমি আরেক কাপ কফি নিয়ে ছাদে আসলাম। রাগিনী কি যেন রেখে নিচের মতো স্বাভাবিক হতে চাচ্ছে। আমি তার কাছে এসে তাকে কফির মগটা দিলাম। সেও নিল। আমি তো আমার কফির মগটা নিয়ে অবাক হয়ে গেছি। আমরা কফি কোথায় চলে গেছে? মগের কোনায় দেখতে পাচ্ছি লিপস্টিক লেগে আছে। হয়তোবা রাগিনী খেয়েছে। এটা মনে হয় তার অভ্যাস। হয়তোবা বাসা সবার সাথে এরকম করে। তার এইখানেও সেই লোভটা ধরে রাখতে পারতেছে না। এই মেয়েটা পাগলামিগুলো ভাবতে ভাবতে আবার হাসি চলে আসলো। হঠাৎ রাগিনী বলে উঠলো, তোমার ফ্যামিলি মেম্বারগুলো অনেক ভালো। আমার একটু আগে মন খারাপ ছিল, হঠাৎ তাদের সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেছে। আপনার অনেক হ্যাপি জীবন কাটবে। রাগিনী বলতেছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, আপনার আব্বু নেই? আছে। আব্বু অফিসে গেছে। তারপরে কফি খাওয়া শেষে যখন ছাদ থেকে নামতে যাবো, তখন রাগিনী আমার গার সাথে লেগে পড়ে যেতে চাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে রাগিনীকে ধরে ফেললাম। ধরার পরে সে সোজা আমার বুকে এসে পড়লো। আমি তাড়াতাড়ি তাকে বুক থেকে ছাড়াতে চাচ্ছি, কিন্তু পারছি না। সে অনেক শক্ত করে জোরে ধরে রাখলো। এই যে রাগিনী, এবার ছাড়েন, আপনি পড়েন নাই। তারপরে রাগিনী ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমার দিকে তাকিয়ে হেসে দিল। এই হাসিটার অর্থ কি? মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো কেন? আমিও আর এত কিছু না ভেবে নিচে চলে আসলাম। তারপরে তাকে নিয়ে ঘুরতে বের হলাম। প্রথমে তাকে নয়ন ভরে একটা ব্রিজ আছে, ওটার কাছে নিয়ে আসলাম। ওয়াও, সো বিউটিফুল। ব্রিজটা তো অনেক সুন্দর। তার ওপর দিয়ে হালকা হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে। সত্যি আমার অনেক ভালো লাগতেছে। তারপরে রাগিনী আমার হাতটা ধরলো। সাথে সাথে আমার সারা শরীর শিহরিত উঠলো। চোখ দুটা বন্ধ করে ফেললাম। আমার কেমন একটা লাগতেছে। আমার হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। আমি আইসক্রিম খাবো। আমি এখন আইসক্রিম কোথায় পাবো? সেটা আমি কিভাবে বলবো? আমি আইসক্রিম খাবো খাবো।
আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। না, আমি যাব না। আমি এইখানে প্রকৃতি দেখি, তুমি গিয়ে নিয়ে আসো। আমার কোনো ইচ্ছে নেই এইখানে আপনাকে একা রেখে আমি আইসক্রিমের জন্য যাব। তার চেয়ে ভালো আপনিও আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে। মনটা খারাপ করে বলল। তারপরে রাগিনীকে নিয়ে চলে আসলাম একটা দোকানে। এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায়। মামা, দুটো আইসক্রিম দাও তো। এই 2টা আইসক্রিম কার জন্য? একটা আপনার জন্য আর একটা আমার জন্য। তোমার লাগবে না, একটা নাও। এই মেয়ে বলে কি সেই খাবে আর আমি খাবো না? এখন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে মানুষের আনাগোনা, এখন তার সাথে তর্ক করলে লোকে খারাপ ভাববে। তাই আর কিছু না ভেবে একটা আইসক্রিম নিলাম, টাকা দিয়ে চলে আসলাম একটা নির্জন জঙ্গলে। সে আইসক্রিম খাচ্ছে আর গাল বেয়ে আইসক্রিম এর রস বেয়ে পড়তেছে, আর আমি তার এইসব দেখে হাসতেছি। ওই, হাসতেছো কেন? আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম তোমার গাল থেকে আইসক্রিমের রস পড়তেছে। সেও বোঝাতে পারলো। সেই বলতে না হেসে রসগুলো মুছে দাও। আমি তুমি। পারবো না। আমি কিন্তু কান্না করব বলে দিলাম। এই মেয়ে বলে কি সে নাকি কান্না করবে? কি আর করা, একটা আঙুল দিয়ে তার গাল থেকে রসগুলো মুছে দিচ্ছি। এত নরম গাল কারো হয়? এই কি হলো, কি ভাবছো? কিছু না। মোছা শেষে তারপরে সে তার খাওয়া আইসক্রিমটা আমাকে দিল খাওয়ার জন্য। এই নাও, এটা খাও। একটা আইসক্রিম 2 জনে খাবো বলে তোমাকে নিতে দিইনি। আমি কখনো কাউকে ফেলে কিছু খাই না, আমার সবাইকে ভাগ দিতে হয়। তার মানে তুমি তোমার স্বামীকেও অন্য কাউকে ভাগ দেবে? মেরে ফেলবো আমার স্বামীর দিকে যে তাকাবে। স্বামীর জন্য এতদিনও কারোর সাথে প্রেম করি নাই, শুধু স্বামীর সাথে করব বলে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আইসক্রিমটা খাচ্ছি, বেশ ভালোই লাগতেছে। এই প্রথম কোনো মেয়ে গালের ছোঁয়া পেয়ে কিছুই খেলাম। এই, আমি আম খাবো। এই মেয়ে কি আমাকে পাগল পেয়েছে নাকি? যখন যেটার ইচ্ছে হচ্ছে ওটা নিয়ে দিতে বলতেছে। এই মেয়েটা রাস্তা থেকে আনাটাই ভুল হয়েছে। এই কি হলো, এত কি ভাবছো? কিছু না। আমি প্রকৃতি দেখি, তুমি গিয়ে আম নিয়ে আসো। কি আর করে, অনেক কষ্টেই গাছে উঠে আম নিয়ে আসলাম। কিন্তু এইখানে এসে তো আমার মনে ভয় ঢুকতেছে। এখানে রাগিনীকে দেখতে পাচ্ছি। এই মেয়ে আবার কোথায় চলে গেছে? তার পাশে গিয়ে দেখলাম ওইখানেও নেই। আর সামনে তো গাছ আর গাছ, তাহলে সে ওইখানে কেন যাবে? আবার পিছনে হাঁটা দিলাম। কিছু দূরে এসে দেখতে পেলাম কিছু ছেলেরা তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমগুলো একটা জায়গায় রেখে তারপর তাদের সামনে আসলাম। আসার সময় একটা গাছের ছিদ্র নিলাম। এই রাগিনীকে স্যার। ছেলেটি বলল, না স্যারলে কি করবি রে? তাদের মধ্যে একজন বলে উঠল, গাছের ছিদ্রটা নিয়ে দিলাম তার মাথার উপর। শালা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখছি কি করলাম। তোদেরও যদি এই লোকটার মতো হতে চাস তাহলে এইখানে থাক, আর হতে না চাইলে এখান থেকে ভাগ। তবে ওই লোকটাকেও নিয়ে যা। তারপরে তারা চলে গেছে। আমি গিয়ে রাগিনীকে কাছে টেনে আনলাম। আপনি কি পাগল নাকি? আপনাকে নিয়ে আসতেছে, একবার আমাকে ডাক দাও না কেন? আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি? তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আচ্ছা ধরেন, আপনার আম যত ইচ্ছে খান। আমি কিভাবে চিল্লাবো? তারা তো আমার মুখ চিপে ধরছে। আচ্ছা ঠিক আছে চলেন। তারপরে সে আম খাচ্ছে, আমি তার আম খাওয়া দেখতেছি। যদিও তার চোখগুলো ছোট ছোট, হাতির চোখের মতো লম্বা। এই কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না তো। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, চলো এখন। তারপরে বাসায় চলে আসলাম। এসে গোসল করতে চলে গেছি। আমিও আমার রুমে এসে গোসল করে নিলাম। বাবা স্যারা সবাই একসাথে বসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পরে রুমে এসে শুয়ে পড়লাম। আমার চোখটা একটু একটু লেগে আসতেছে। হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরলো। আমি তো চোখ খুলে অবাক হয়ে গেছি। তারপরে লাফ দিয়ে উঠে বললাম, আপনি এইখানে? এই, এত আপনি আপনি করতেছেন কেন? এখন থেকে তুমি করে বলবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি এইটা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে জোর ধরলে কেন? আমি একা একা ঘুমাতে পারি না। তাহলে বাসায় কাকে নিয়ে ঘুমাও? আমি ছোট বোনকে জড়িয়ে ধরে ঘুমাই। তাহলে এখন আমি কি করতে পারি তোমার জন্য? কিছু করতে হবে না, তুমি ঘুমাও, তারপরে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো। মা দেখলে তো আমাকে শেষ করে ফেলবে। তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, ওইগুলো আমি দেখব। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সেও আমাকে জোরে ধরে শুয়ে পড়লো। কেমন লজ্জা শরম নেই দেখেন তো আপনারা। একটা অচিন ছেলেকে জোরে ধরে ঘুমিয়ে পড়লো। আমি তার মুখ দিয়ে তাকিয়ে আছি। এই মেয়ে কতটা সুন্দর, এটা তো আগে দেখিনি। নাকি ঘুমের মধ্যেই সুন্দর লাগতেছে? হতেও পারে, লোকেরা বলে ঘুমের মধ্যে নাকি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে।
রাগিনীর বেলায়ও এটা হচ্ছে। আমি আর চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বিছানায় দেখলাম এখানে রাগিনী নেই। রুম থেকে বের হয়ে দেখলাম আব্বু কখন আসলো। আব্বুর সাথে রাগিনী বসে বসে গল্প করতেছে। আব্বু আর রাগিনীর কথা শুনে অবাক হয়ে গেলাম। রাগিনী নাকি আব্বুর বন্ধুর মেয়ে, আর আমার যে অফিসের চাকরি হয়েছে সেটা নাকি রাগিনীর আব্বুর অফিস। মা, তুমি আসবে, আমায় আগে বলবে না? আঙ্কেল আমি বা আমার ছেলে আজ একটা কাজের মতো কাজ করছে। আব্বু, আমি এর আগে কোনো কাজ করে নাই। আসলে আমি সেটা বলি নাই। বুঝেছি, আর বলা লাগবে না। আঙ্কেল আমি আজ বিকেলে ঢাকা যেতে চাই। কিন্তু এত তাড়াতাড়ি? কেন যাবে না? আগামী 8 জুন ওর বিয়ে। কি বিয়ে? বিয়ে আজ রফিক আমায় ফোন করে বলেছে। আপনি বিয়েতে রাজি? কেন নয়? ভালো। আর এখানে থাকা যাবে না, নাহলে কেঁদে দেবো। তাই বাইরে চলে এলাম। আর আব্বু রাগিনী গল্প করতেছে। ভালোবাসা কি? আমি মনে করি ভালোবাসা হচ্ছে পবিত্র একটা বন্ধন, যেটা মন থেকে মনের মিলে হয়। জোর করে কখনো ভালোবাসা হয় না, এটা মন থেকেই হয়। দেখুন না, এই 2 দিনেই কেমন করে রাগিনীকে আমি কতটা ভালোবেসে ফেলেছি। ভালোবাসা এক সাইডে হয় না, 2 মনের মিলেই ভালোবাসা হয় বলে আমি মনে করি। কিন্তু আফসোস, আমার প্রথম ভালোবাসাটাই ভুল মানুষের প্রতি তৈরি হলো, যেটার কোনোদিন মিল হবে না। রাগিনীর হয়তো কোনো ফিলিংসই নাই আমার প্রতি, না হলেও ও এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হতো না। আমায় আর রাগিনীর মায়ায় পড়া যাবে না, যতটা সম্ভব দূরে দূরেই থাকতে হবে। এইসব ভাবতে ভাবতে বেস্ট ফ্রেন্ড রবির কাছে চলে এলাম। দোস্ত, কি ভাই, কান্দকা? ভাই আমার সব শেষ হয়ে গেল। ভাই কি হয়েছে বলবি তো? ভাই, প্রেম করার আগেই স্যাকাকে ব্যাকা হয়ে গেছি। কি কস তুই? তুই আর প্রেম? ওই তুই ফাজলামি বন্ধ কর। তা কি হয়েছে খুলে বল। কাল সকালে সব খুলে বললাম। তুই হাসোস কে? ভাই তুই হুট করে একটা মেয়েকে বাসায় তুলে আর দুদিনই প্রেম? মারো মুঝে মারো। তুই এখনো ফান করিস? আমি সিরিয়াস। আর তোর উচিত আমাকে সান্ত্বনা দেওয়া। আর তুই? আমি তো একটা কথাই কইতে পারি, চল রাজ্জাক ভাইয়ের দোকান থেকে কোক খাই। খুব গরম পড়ছে এই বিকালে। হোয়াট হারামি? ভাই আমি আর কি কইতে পারি ভাই, চল না ভাই। চল খয়রাতি। এরপর দোকানে গিয়ে আরেক ঝামেলা। বুঝতেছেন না ব্যাপারটা? হারামি আর কয়টা মিলে গেল দোকানে গিয়ে, মানে ফ্রেন্ডগুলা, তাদেরকেও খাওয়াও। সকলে মিলে খেয়ে বাসার দিকে এলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসে পড়লাম বিশাল ঝামেলায়, মানে আম্মুর আর আব্বুর ঝাড়ি। কিভাবে? চলুন বলি তাহলে। আমারই ভুল। আজ বিকেলে রাগিনীর ঢাকা যাওয়ার কথা আমার মনে ছিল না, কারণ তাকে তো আমায় পৌঁছে দিতে হবে। তোর মোবাইল কই? পকেটে। বের কর। বের করে দেখি 15টা প্লাস মিস কল আব্বুর। ফোন ধরিস নাই কেন? আব্বু ফোন সাইলেন্টে ছিল। তোর আজকে ভাত বন্ধ। আম্মু। আমি রুমে গেলাম, সেখানে রাগিনীর প্রবেশ। আমি চুপ। কেমন দিলাম? তার মানে এইসব আপনার উস্কে দেওয়ার ফল? বাই, রাতে খাবার টেবিলে দেখা হবে। ও সরি, তোমার তো ভাত নেই আজ। সো স্যাড। বলে চলে গেল। কেমনটা লাগে বলুন তো? বাইরের একটা মেয়ের জন্য আজ আমার ভাত অফ। মুই আর এই জীবন রাখমু না। আল্লাহ গো, মোরে উঠায় নাও। ফোন অন করে ফেসবুকে গেলাম। একটু ঘোরাঘুরি করতেছে নিউজ ফিডে। সিঙ্গেল তো তাই একটা রিকোয়েস্ট আসলো, তাও আবার মেয়েদের আইডি। নাম অচেনা মেয়ে ঈশিতা। আমি রিকোয়েস্ট গ্রহণ করিনি, কারণ আজকাল যে ফেক আইডি বের হচ্ছে, দেখা যায় ডিপার্টমেন্টের কোনো হারামি ফেক আইডি খুলে মজাও করতে পারে, তাই গ্রহণ করে নাই। কিছু সময় পরে একটা মেসেজ রিকোয়েস্ট আসলো। আমি সিন করে দেখি ওই মেয়ের মেসেজ, রিকোয়েস্ট গ্রহণ করুন। কেন? আমি বলছি তাই। কেন জানি গ্রহণ করলাম। এরপর ঘটলো আরেক ঘটনা। ওই মেয়ে আবার মেসেজ দিল। কি করেন? আপনি কেডা? আমাকে চেনার দরকার নেই। আজব তো, আমার ফ্রেন্ড লিস্টে থাকবেন, আবার পরিচয় দিবেন না? না, দিব না। ওকে, আনফ্রেন্ড করে দিই তাহলে। আনফ্রেন্ড করলে তোমার বাসার নাম্বারে ফোন করে বলবো তুমি আমাকে ঠকিয়েছো। ওই কি বলেন এইসব? ঠিক বলেছি। এখন বলো, কথা বলবে কি না? বলবো, কিন্তু ফোন দিব? না না। গুড বয়। কি করো? শুয়ে আছি। আপনি? বসে আছি। ও। ক্ষুধা লাগছে? হুম। তাহলে খেতে যান। না, আজ আর খাওয়া হবে না। কেন? সব খুলে বললাম। সো স্যাড। হুম। পরে কথা হবে। বাই।
হুম, মোবাইল চালাচ্ছি। রাত 10টা বাজে আনুমানিক। আমি রাতে শুয়ে আছি। মুখে যতই আপনাদের বলি ক্ষুধা লাগছে, আসলে কিন্তু সেটা না। মনটা ভীষণ খারাপ, আর আমার মন খারাপ থাকলে ক্ষুধা লাগে না। আর আমি না খাওয়ার কথা বললে আম্মু নিশ্চিত সন্দেহ করবে, আর আম্মুর চোখে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। মন খারাপ, তাই আমি বসে বসে গান শুনতেছিলাম। মন খারাপ থাকলে আমি চুপ করে শুয়ে গান শুনি। হঠাৎ দরজায় ধাক্কা থেকে আওয়াজ হলো। আমি বিরক্তির ভাব নিয়ে দরজা খুললাম। রাত 10টা বাজে। এখন আবার কি? দরজা খুলে মনটা ভালো হয়ে গেল, কারণ সামনে রাগিনী হাতে ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তবুও একটু ভাব নিয়ে বললাম, আপনি এখানে কেন? ঢং করা লাগবে না। আমি কেন ঢং করব? আর কি হয়েছে বলেন? নাও, ধরো, ভাত খেয়ে নাও। আমি খাবো না। কি খাবে না? না, খাবো না। খাবে না তো? খাবো খাবো, প্লেট দিন। ভয় পেয়ে বললাম, কারণ রাগিনীকে এর আগে এমন রাখতে দেখি নাই। নাও। ক্ষুধা না থাকলেও খাইতেছি। আম্মু বা আব্বু হলে আমায় খাওয়াতে পারতো না। রাগিনীকে দেখলে কেন জানি ওর সব কথার ইচ্ছে চোখ বুঝেই মেরেতে করে ইচ্ছে। আমি খাইতেছি আর সে আমার দিকে চেয়ে আছে। কেউ আমার দিকে চেয়ে থাকলে আমি খেতে পারি না, কিন্তু রাগিনী চেয়ে আছে তাই কিছু বললাম না। খাওয়া শেষে রাগিনী চলে গেল, আর আমি হাফ ছেড়ে বাঁচলাম। আর একদিক দিয়ে খুব খারাপও লাগতেছে, কারণ কাল রাগিনী চলে যাবে আর এরপর ওর বিয়ে হয়ে যাবে। তাহলে আমার কি হবে? আর আমি এইসব ভাবলাম না, কারণ রাগিনীর বিয়ে কিছুদিন পরে, আর সে আমায় ভালোবাসে না। সো শুধু শুধু কেন একজনের ভালোবাসা নষ্ট করব? তাই আমার যতটা সম্ভব ওর কাছ থেকে দূরেই থাকতে হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম সকালে। আজকেও কে যেন গায়ে পানি ঢেলে দিল। পেতনি, আজ তোকে আমি মেরেই ফেলবো। চোখ মেলে দেখি রাগিনী দাঁড়িয়ে আছে রাগে মুডে। সরি সরি সরি, আমি আপনাকে বলি নাই। তুমি আমায় পেতনি বললে? না না না, আমি আপুকে বলছিলাম, তোমায় আপু ভেবে। বুঝলাম। তাড়াতাড়ি রেডি হও, এখনই রওনা দিব। এই বলে রাগিনী চলে গেল। আমি আর কিছু না ভেবে রেডি হয়ে নিলাম। না জানি আবার দেরি হলে কি বলে। নিজের ব্যাগপত্র আগে রেডি ছিল, তার কষ্ট করতে হয়নি। নিচে গিয়ে দেখি সকলেই আছে। আমি আর রাগিনী বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। দুজনের টিকিট কেটে বাসে বসে পড়লাম। এর মধ্যেই তেমন কোনো কথা হয় নাই। এই, বাইরে যাও তো একটু, কেন? খাবার কিনে নিয়ে আসো। বলেই বাইরে এলাম। আমি বাঁচতেছি না আমার জ্বালায়। আর এই মেয়ে বলে খাবার খাবে, এটা খুব বাজে। আমি কিছু বলি নাই, কারণ আশেপাশে লোকজন ছিল। আর এই মেয়ে শিওর কিছু বললে ঝগড়া করবে, সাথে আমার মান সম্মানের ফালুদা বানাবে। দোকান থেকে চিপস চকলেট কোক নিয়ে আবার এসে সামনে দাঁড়ালাম। সে কি ধন্যবাদ বলে বোঝাতে পারবো না, একেবারেই জোরে ধরেছে। আমি কিছুটা অবাক হয়েছি। আমি ছাড়িয়ে বসে পড়লাম, আর সে এক ভাব পেয়ে খেয়েই যাচ্ছে, আর আমি দেখতেছি। এই নাও, হাঁ করো। খাবো না হাঁ করো। বলে জোর করে খাইয়ে দিল। এরপর বাস চলতে লাগলো। কিছুক্ষণ পরে রাগিনী আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। কি নিষ্পাপ চেহারা, কেউ দেখে বলতেই পারবে না এই মেয়ে এত রাগী প্লাস বোকা। আর আমার খুব কষ্ট হচ্ছে ওকে বলতে, কিন্তু আমার রাগিনীকে ভুলে যেতেই হবে। যতই চাই ভুলে যেতে, রাগিনী যেন আমাকে ততই আপন করে নিচ্ছে। গন্তব্যস্থানে এসে আব্বুর কথা মতো আঙ্কেলের বাসায় আসলাম। বেল বাজাতেই একটা মহিলা দরজা খুলে দিল। এটাই বোধহয় আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। বাবা, তুমি কে? আম্মু, ও শ্রাবণ, আমি ফোনে বলেছিলাম না। বাবা, বাসার ভেতরে আসো। হুম বাবা, তুমি না থাকলে আমার মেয়ের কি যে হতো। আন্টি, এটা আমার দায়িত্ব। তবু আজকালকার দিনে এটা অনেক বড় ব্যাপার। জি, আমি আসি আজ তাহলে। এই কি কর, বস বস। না আন্টি, আজ আর থাকবো না, বাসায় কাজ আছে। তা বললেই হয়? রাগিনী বুয়াকে বল চা করে দিতে। না আন্টি, আজ খাবো না, পরে একদিন খাবো, আজ আসি। বাবা, এটা কেমন কথা? তবে যেতে চাইলে আটকাবো না, পরে এসো কেমন? জি আন্টি, অবশ্যই। আর মাত্র 23 দিন পরে আমার মেয়ের বিয়ে বাবা, তুমি কিন্তু নিশ্চয়ই আসবে কেমন? বিয়ের কথা শুনে রাগিনী লজ্জা পেয়ে চলে গেল উপরে। মনে হয় উপরের রুম। জি আন্টি, চেষ্টা করবো। ওকে বাবা। রাগিনীর বিয়ের কথা শুনে বুকটা কেঁপে উঠলো। আর কিছু না বলে বেরিয়ে আসলাম। আর কিছুক্ষণ থাকলে কেঁদেই দিতাম। না, আমার যে করেই হোক রাগিনীকে ভুলে যেতে হবে। আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আব্বু ঢাকায় একটা বাসা ভাড়া করে দিয়েছে, তার এক বন্ধুকে ফোন দিয়ে যেতে আর কয়েক মিনিট লাগবে। তাই ভাবলাম আব্বুকে আর আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। এবার ভিডিও কল দিলাম আমাদের ডিপার্টমেন্টের গ্রুপে। সেখানে রবি, বাপ্পি, হায়দার, রনি সকলে অ্যাক্টিভ ছিল। তাই সকলের সাথে কথা হলো, মনটা ভালো হয়ে গেল। আসলে ফ্রেন্ডদের সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। যদিও এখন বেশি কথা হয় না, কারণ সবাই যার যার চাকরি নিয়ে ব্যস্ত। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে এলাম। বাসায় ঢুকে আরেক ঝামেলা,
বাসায় এসে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুললাম। খুলে তো অবাক, কারণ রুমের সব কিছু এলোমেলো। আমি আগেই আন্দাজ করেছিলাম, বাট এতটা আশাই করি নাই। রুম দুটো আর রান্নাঘর প্লাস টয়লেট। আমি আমার ব্যাগ এক সাইডে রেখে শুয়ে পড়লাম। গোছানো সব কিছু গোছাতে গোছাতে রাত হয়ে গেছে। খুব ক্ষুধা পেয়েছে, তাই বাইরে বের হলাম। এবার মোবাইল অন করলাম, কলেজ ইউনিভার্সিটির সকল গ্রুপে মেসেজ দিলাম কেউ এই এলাকায় আছে কিনা, সাথে লোকেশন অন করলাম। 3জন পাওয়া গেছে। 2জন চাকরি করে আর একজন তার বাবার ব্যবসায় সামলায়। আমি লোকেশন অন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ করে কে যেন কাঁধে হাত দিল। আমি পেছন ফিরে দেখি আকাশ, রাহুল, সাকিব, 3 হারামি। কেমন আছিস তোরা? ভালো দোস্ত, তুই এখানে কি করে আর কেমন আছিস? আরে আস্তে আস্তে জিজ্ঞেস কর। বল এখানে কি করে। আমি সব কিছু খুলে বললাম। মামা তোর তো লাইফ সেট তাহলে। মাম্মা আরামিগুলো বক বক করেই যাচ্ছে আর আমার ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়েছে। আকাশ দোস্ত অনেক বলছিস, এবার একটা রেস্টুরেন্টে নিয়ে চল, খুব ক্ষুধা লাগছে। আরে দোস্ত আগে বলবি না? চল চল। চল। শ্রাবণ কি খাবি বল। কিছু খাবার অর্ডার দিলাম। তুই তো সেই কলেজের মতোই আসস, সুযোগ পেলে কোনো কথা নাই। দোস্ত ঠিক বলছিস। খেয়ে দিয়ে বের হলাম। সকলের নাম্বার নিলাম, বাসার ঠিকানাও নিলাম। বলা তো যায় না কখন কি দরকার হয়। ওকে দোস্ত আয়। 3জনে মিলে কিছু পিক নেই। আরে হ্যাঁ, আমার তো মনে নেই। আয় আয়। গ্রুপের সব হারামিগুলো বলে আমাদের এই এলাকায় আমরা মাত্র 3জন থাকি, আমাদেরকে নিয়ে মজা করে। এবার যাবি কই? আমাদের দলে শ্রাবণ আছে। বুঝলাম। আসলে আমাদের ডিপার্টমেন্টে এর সব ফ্রেন্ড দেশের বিভিন্ন শহরে এলাকায় আছে। আর সাকিব, আকাশ ওরা আমায় বলছে ওখানে নাকি শুধু ওরা 3জন থাকে। মানে আমি এসে দল ভারী করলাম। বিষয়টা তো বুঝেন, ফ্রেন্ড বলে কথা, মজা হাসি ঠাট্টা তো হবেই। ওদের সাথে বেশ কিছু সময় ছিলাম। রাতে বাসায় এলাম 11টার দিকে। কেউ কিছু বলবে না, কারণ এখানে আমি একা থাকি। বাসায় এসে খুব ক্লান্ত লাগতেছে, তাই ভাবতেছি পরশু থেকে অফিস জয়েন করব। যেই ভাবা সেই কাজ। তাই রাগিনের আব্বুকে ফোন দিলাম, মানে বস নাম্বার আগে থেকেই আমার কাছে ছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আঙ্কেল আমি শ্রাবণ। ও শ্রাবণ, তা কী কারণে ফোন দিয়েছো বাবা, কোনো সমস্যা? আঙ্কেল আসলে আমি পরশু থেকে জয়েন করেছি অফিসে, এই জন্য ফোন দিলাম। ও এটা বলার কি আছে? না আসলে আঙ্কেল কাল জয়েন করার কথা ছিল তাই। থাক, আমি বুঝছি তুমি খুব টায়ার্ড, তাই না? আঙ্কেল। ও বাবা, নিজের যত্ন নিও কেমন? আর তোমার বাসার ঠিকানাটা দাও তো। ওকে, ভালো থেকো। জি আঙ্কেল বলাই কেটে দিলাম। আর কোনো কথা নয়, খুব ঘুম পাচ্ছে। তার আগে একটু নেট অন করলাম। কিছুক্ষণের মধ্যে সে অচেনা মেয়ে আইডি থেকে মেসেজ। কি করো? শুয়ে আছি, আপনি? সেম। ভাত খেয়েছো? আপনি? মাত্র খেলাম। ও কাল অফিস যাবে? আমি অবাক, এ মেয়ে জানলো কিভাবে আমি চাকরি করি। ওই কে আপনি? আমি মেয়ে। ফাজলামি করেন কেন? আপনি কি আমার চেনেন? কিভাবে? তোমাকে কেন বলবো? ওকে বাই বলেই অফলাইনে চলে এলাম। এমনিতেই খুব ঘুম পাচ্ছিল, আর এর মধ্যে আবার এই মেয়ের আজাইরে প্যাচাল। আর কিছু না ভেবে সোজা ঘুম। আনুমানিক রাত 4টা বাজে, তখন ঘুমটা ভেঙে গেল একটা বাজে স্বপ্ন দেখে। আমার জীবনে বাজে স্বপ্ন বলতে তো রাগিনীকে হারিয়ে ফেলা, আর বোধহয় ঘুম আসবে না। তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেলাম। চারিদিকে অন্ধকার, আর সকল বাড়ির গেটের সামনে আলো জ্বলতেছে। আমি মোবাইলটা অন করলাম। বেশ কিছু সময় পর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভোর হতে কিছু সময় বাকি, ঠিক তার আগে চোখ দুটো লেগে গেল। আবার ডুব দিলাম ঘুমের রাজ্যে। শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। তো মোবাইলটা পুরো সকালের ঘুমটাই নষ্ট করে দিল। মুডটাই নষ্ট হয়ে গেল। ভাবছিলাম আজ আপু বা আম্মু কেউ নাই, একটু শান্তি মতো ঘুমাতে পারবো। কিন্তু রাগ নিয়ে চোখ বন্ধ করে ফোনটা ধরলাম। হ্যালো, কে? আমি রাগিনী। কি হয়েছে? ফোন দিয়েছেন কে? দরজা খোলো। আপনার আম্মুকে দরজা খুলতে বলেন। ওই আম্মু কেন খুলবে? তো কে খুলবে? আমি কি আপনার বাসায় গিয়ে আপনার দরজা খুলে দেবো? আমার দরজা না, আপনার বাসার দরজা। ওই আপনি মজা করেন? সকাল সকাল ঘুমটা ভেঙে এখন মজা করেন? আমি মোটেও মজা করি না। দরজা খুলতে বলছি, দরজা খুলো। রাখেন। আমি শিওর এই মেয়ে আমার সাথে মজা নিতেছে। তা না হলে বলুন এই মেয়ে আমার বাসার ঠিকানা পাবে কি? আর পেলেই বা কি? সকাল সকাল এসে কি আমার ভাত রান্না করবে? যে মেয়ের কিছুদিন পরে বিয়ে। আমি এই বিরক্তির থেকে মুক্তি পেতে ঘুম চোখে উঠে দরজা থেকে যাচ্ছি। এমনিতে ওকে ভোলার জন্য কত কি করতেছি, আর এই মেয়ে তো আমার পিছুই ছাড়ছে না। ঘুম চোখে দরজা খুলে আমি অবাক। ঘুম যেন চলে গেল। আমার সামনে রাগিনী দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স।
আমি ভাবতেছি এই মেয়ে এখানে কি করে, আর হাতের টিফিন কার জন্য। আমি চুপ করে আসি। কি ভেতরে যেতে দিবে না দাঁড়িয়ে রাখবে? আসুন। আয়, তুমি এখন ঘুম থেকে উঠলে? কয়টা বাজে দেখছো? আমি মোবাইল দেখে অবাক, 10:45 বাজে। আর কিছু ভাবার দরকার নেই, আগে ফ্রেশ হয়ে এসো। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। এসে দেখি রাগিনী খাবার নিয়ে টেবিলে বসে আছে। এসো, বসে খাওয়া শুরু করো। আপনি আমার জন্য খাবার এনেছেন? হুম, কিন্তু আপনি আমার বাসার নাম্বার পেলেন কই? আব্বুর কাছ থেকে। ও, এগুলো কে রান্না করছে? আমি আপনি রান্না করতেও জানেন? জানি, তবে করি না। তো এখন করলেন কেন? আরে বোঝো না, তুমি তো আমার ফ্রেন্ড। ও হ্যাঁ, ফ্রেন্ডের কথা শুনে খুব খারাপ লাগলো, কারণ আমি রাগিনীকে ফ্রেন্ড হিসেবে না, জীবন সঙ্গী হিসেবেই চেয়েছিলাম। কিন্তু কি করা যাবে, যেটা পাবো না সেটার জন্য আফসোস করে লাভ কি, তাই আর কিছু ভাবলাম না। কি, কোথায় হারিয়ে গেলে? না কিছু না, খাবার ভালো হয়েছে। ধন্যবাদ। খাবার খাওয়া শেষ করে আপনি এখানে এসেছেন, আপনার আম্মু আম্মু জানে? জানে, আর আমি আব্বুর গাড়িতে করেই এসেছি। উফ, এই বোকা মেয়ে তো আমায় শেষ করে ছাড়বে। আব্বুকে বলে একজন ব্যাচেলারের বাসায় এসেছে। কিছু বললে? না না কিছু না, আপনি এবার যান। যাব, কিন্তু বিকালে আবার আসবো। এই না না, বিকেলে আমার একটা কাজ আছে। কি কাজ? না মানে একটা পার্সোনাল কাজ ছিল। ওকে, আসবো না, তবে বিকালের খাওয়ার ঠিক সময় খেয়ে নিও। এরপর কিছু কথা বলে কোনো মতে আজকের মতো বিদায় নিলাম। আমি হাফ ছেড়ে বাঁচলাম। সারাদিনে কোনো কাজ নেই, আর সাকিব, রাহুল, আকাশেরও কাজ আছে, তাই ওরা নেই। কি করব, তাই মোবাইল বের করলাম। কিছু সময় পরে সেই মেয়ের মেসেজ। কি করেন? বসে আছে, আপনি? আমিও। খাবার খেয়েছেন? আপনি? আপনি তো রান্না করতে পারেন না, তো খেলেন কি? এই আপনি কি করে জানেন, আর আপনার নাম কি, বাসা কই? নাম ঈশিতা, আর কিছু বলবো না। তো এভাবে কথা হচ্ছিল, কথার এক পর্যায়ে। আচ্ছা, আপনার গফ আছে? না, তবে পছন্দের মানুষ আছে। আপনার আছে? আছে, আর আমার গফটা খুব বোকা, কিছু বোঝে না। ও ভালো। এইভাবে কিছু কথা বলে অফলাইনে চলে এলাম। ঈশিতা আর আমার মধ্যে এখন ভালো বন্ধুত্ব হয়েছে। আমি করতে চাইনি, তবে কি করে যেন হয়ে গেল। দুপুর হয়ে গেছে, তাই কি করব ভেবে না পেয়ে বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের দিকে। কাল নতুন অফিস জয়েন করব, তাই কিছু শপিং করে নিই। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে একটা দোকানে গেলাম, কিছু টি শার্ট আর প্যান্ট কিনে বেরিয়ে পড়লাম। এরপর একটা দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম। এরপর সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি আর রাগিনীর কথা ভাবতেছি। ঠিক তখনই রাগিনীর ফোন। হ্যালো। খাবার খেয়েছে? আপনি? কি করো? বসে আছি, আপনি? আমিও বসে একজনের কথা ভাবতেছি। কার কথা? আর আবার আমার বরের কথা। আমার বুকটা কেঁপে উঠলো। কোনো রকমে সামলে নিয়ে বললাম, ও। কি ব্যাপার, তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? না মানে বলতেছি বিয়ে তো হতেই পারলো না, তার আগে এত প্রেম। বলছিলাম না, আমার প্রেম শুধু আমার বরকে ঘিরে। ও ভালো, আচ্ছা রাখি, বাই। বাই। আর রাতের খাবারগুলো খেয়ে নিও, কেমন? আর আপনারা ভাবা লাগবে না, আমি খেয়ে নেব। বারে, আমি ভাববো না তো কে ভাববে? মানে? এটা তুমি বুঝবে না। বাই বলে কেটে দিল। আমি মাঝে মাঝে রাগিনীর কথার মানে বুঝতে পারি না, কেমন জানি আমি ওর জামাই, আর ও আমার জামাই ভেবেই আমার কেয়ার করে। জানি এগুলো কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওর বিয়ে পারিবারিকভাবেই ঠিক, আর রাগিনীও রাজি। যদিও আমায় বুঝতো, তাহলে আমি যেভাবেই হোক রাগিনীকে আপন করে নিতাম। যা হবার হয়ে গেছে, সুকুল। রাতে আবার বন্ধুদের সাথে আড্ডা দিলাম। বাসায় এসে খাবার খাওয়ার প্রয়োজন নেই, কারণ বাইরে থেকে খেয়ে এসেছি। রাতে কিছুক্ষণ ঈশিতার সঙ্গে কথা বললাম, সাথে রবি আর বাড়ির কিছু মানুষের সাথেও টুকটাক কথা হলো। আজ তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কাল থেকে অফিস আছে। মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলে অ্যালার্মে ঘুম হয়ে গেল। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে রাগিনীর ফোন। হ্যালো। ঘুম থেকে উঠছো? কেন? কেন মানে, অফিস যাবে না? যাব, তার জন্যই তো এত সকালে উঠলাম। গুড বয়।
আর বাহিরে এসে কিছু খেয়ে নিও। হুম। ওকে বাই। আমি বুঝি না এই মেয়ে আমার এত খোঁজ নেয় কেন। এর নাকি আবার বিয়ে ঠিক হয়েছে। আর কিছু না ভেবে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। একটা রিক্সায় উঠে পড়লাম, অফিসের সামনে নেমে পড়লাম। বেশ বড় অফিস। আমি ঢোকার সাথেই একজন জিজ্ঞেস করলো, ছেলেটি বলল, আপনি কি শ্রাবণ? হুম। ছেলেটি বলল, আমার সাথে আসুন। আমি ওনার সাথে যেতে লাগলাম। একটা কেবিনের সামনে এসে লোকটা বলল, ছেলেটি বলল, স্যার এটা আপনার কেবিন। আমি বুঝলাম উনি পিয়ন, আমার থেকে বয়সে বড়। আমি তাকে ধন্যবাদ দিয়ে নিজের কেবিনে গিয়ে বসলাম। কোনো কাজ নেই, তাই বসে বসে টেবিলের উপরের ফাইলগুলো দেখতেছি। কিছুক্ষণ পরে পিয়ন চাচা এসে বলল, বস আমায় ডাকে। আমি তো কেবিন চিনি না, আপনি একটু দেখিয়ে দিন। আসুন। আমি এরপর বসের রুমের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? আরে শ্রাবণ, ভেতরে আসো। জি স্যার। আরে স্যার স্যার বলছো কেন? দুদিন পর থেকে তো স্যার 2 দিন পর থেকে কি? ও কিছু না, তুমি আমায় আঙ্কেল বলে ডেকো, কেমন? জি বস, ও সরি আঙ্কেল। গুড। আর এসো, আমি তোমাকে পরিচয় করে দিই সবার সাথে। জি আঙ্কেল। এরপর আঙ্কেল সকলের সাথে পরিচয় করে দিল। আর প্রথম দিন তো, তাই বেশি কাজ ছিল না। বসে বসে হালকা কাজ করতেছিলাম, তখনই হাই। হ্যালো। একটা কথা বলে রাখি, সকলের কেবিনে কাজ দেওয়া, তাই এক পাশে জিনিস অন্য পাশে দেখা যায়। আপনি শ্রাবণ, তাই না? জি আপনি? আফরোজ হাসান রুহি। আপনি রুহি বলতে পারেন। ও ভালো। ম্যাম নাম? ধন্যবাদ। আপনার বাসা কই? এই তো পাশে বাসা। আপনার? আমারও কাছে, রোডের পাশে। এভাবে কিছুক্ষণ কথা হলো। রুহি মেয়েটা খুব মিশুক, এটুকুই বুঝতে পেরেছি। এরপর লাঞ্চ টাইমে আর কয়েকজনের সাথে পরিচয় হলো। এরপর আবার অফিসের কাজে মন দিলাম। এর মধ্যে রাগিনী ফোন করে খাবারের কথা জিজ্ঞেস করছে। আমি হ্যাঁ বলে দিয়েছি। অফিস টাইম শেষ, সকালে বেরিয়ে যাচ্ছে দেখে আমিও বাইরে এলাম। এরপর ভাইয়া, কি হয়েছে? আপনার বাসা আর আমার বাসা একদিকে, তাহলে একসাথে যাই, চলুন। কিন্তু আরে কিসের কিন্তু, ভাইয়া চলেন। ওকে চল। এরপর দুজনে মিলে একটা রিক্সা নিলাম। এর আগেও কলেজে বসে বান্ধবদের সাথে একসাথে রিক্সায় ঘুরছি, তাই আমার কোনো প্রবলেম হলো না। রিক্সায় বসে রুহি বক বক করছে, আমি শুধু হ্যাঁ না করেছি। আমার বাসার আগে রুহির বাসা, তাই রুমে চলে গেল। এরপর আমিও বাসায় চলে গেলাম। বিকেল 5টা বেজে গেছে, খুব ক্লান্ত লাগতেছে, তাই অফিস ড্রেস চেঞ্জ করে ঘুমানোর প্রস্তুত নিলাম এবং ঘুমিয়ে গেলাম। ঘুমটা ভেঙে গেল কারো ফোনের শব্দে। আমি নাম না দেখে, হ্যালো। এই তুই এখন ঘুম? না না আম্মু, বসে আছি। হয়েছে, আমি বুঝছি। দুপুরে খাবার ঠিকঠাক খেয়েছিস? আম্মু। আব্বু, তোর খুব কষ্ট হয় তাই না? না না আম্মু, কোনো কষ্ট হয় না। আমি জানি তুই মিথ্যা বলিস, কারণ তুই বিয়ের ভয়েতে এমন করছিস, তাই না? না। হয়েছে, আমি বুঝি। আর এই নে, তোর আপু কথা বলবে। এ পেতনি, কেমন আছিস? ভাইয়া, তুই কিন্তু আমায়। আমি তো মজা করতেছি। আর মজা করলে কিন্তু কথাই বলবো না। জি মহারানী, এখন বল কেমন আছিস? ভালো নেই, তবে তুই খুশি করতে পারিস। আগে বলবি না? বল কি করলে তুই খুশি হবি? একটা ভাবি পেলে খুশি হতাম। তুইও না আম্মুর মতো। কবে এনে দিবি বল, বল না। ধর রাখ ফোন, বলে কেটে দিলাম। আমি আছে আমার জ্বালায়, আর এই আম্মু আপু মিলে আমার মাথা ছিঁড়ে খাচ্ছে বিয়ে বিয়ে করে। আর তাছাড়াও আপু আম্মুর সাথে কথা বলে মুডটা ভালো হয়ে গেছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে এলাম। এই যে বসতে না বসতে রাগিনীর ফোন। হ্যালো। কি করো? গার্লফ্রেন্ডের কথা ভাবি। কি, তোমার গার্লফ্রেন্ড আছে? আমায় বলনি কেন? আপনি কে? আর আপনাকে বলবো কেন? ও, আপনার আব্বুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েন। কেন? বারে, আপনার আব্বু আপনাদের অফিসে চাকরি না দিলে কি আর রুহির সাথে পরিচয় হতো? এই রুহিটা কে? আমার গার্লফ্রেন্ড। তার মানে আমাদের অফিসের স্টাফ তোমার গার্লফ্রেন্ড? ওকে ভাই, আমি দেখতেছি। বলে কেটে দিল। আমায় কিছু বলতেও দিল না। আমি রাগিনীর মায়ায় পড়তে চাই না, তাই ওকে মিথ্যে বললাম। আর দেখলাম ওর রিয়াকশন কেমন হয়। মনে হয় অনেক রেগে গেছে, তাতে আমার কি, ওর বিয়ে তো কিছুদিন পরে। এরপর বাইরে থেকে খেয়ে এলাম। রোজকার মতো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে সকলের সাথে কথা হলো, রবি, আপু, আব্বু, ঈশিতা আর অনেকের সাথে। এরপর ঘুমিয়ে পড়লাম।
সকালে রেডি হয়ে অফিসে গিয়ে চমকে গেলাম। সকালে অফিসে গিয়ে কাজ করতেছি, ঠিক তখনই পিয়ন চাচা এসে বলে গেল বসের কেবিনে আমার ডাকে। স্যার আসবো? আসো। সামনে তাকে দেখে রাগেনি। আপনি এখানে? তো আমার আব্বুর অফিসে আমি থাকবো না তো কে থাকবে? আমি তা বলিনি। আঙ্কেল কোথায়? আব্বু আর অফিসে আসবে না, এখন থেকে আমি এই অফিসের বস। ও, কিন্তু আপনার বিয়ে কিছুদিন পরে, তাহলে এখন অফিসে না আসলে ভালো হতো না? সেটা আমি বুঝবো। জি অবশ্যই। এখন তুমি আসো আর কাজ করো মন দিয়ে। ওকে। এই মেয়ে আমার পিছে পিছে অফিস পর্যন্ত চলে এসেছে, না জানি আর কি কি আছে কপালে। আমি তো ভেবেছিলাম এই মেয়ে পুরা বোকা টাইপের, কিন্তু না, এ তো পুরো অফিসে সামলাতে পারে আর ঢাকায় আসতে পারে না, ফিরে হারিয়ে যায় যত সব ঢং। ভাইয়া ম্যাম কি বললো? কি আর বলবে, পরিচয় হলো। আর কাউকে ডাকলো না, আর তোমাকেই ডাকলো? ভাইয়া ব্যাপারটা কি? আরে তেমন কিছু না। বুঝি সব বুঝি। তুমি তো সব কিছুই বোঝো, এখন মন দিয়ে কাজ করো, নাহলে ম্যাম কিন্তু। বুঝছি। আমিও কাজে মন দিলাম। কাজের ফাঁকে ফাঁকে আশেপাশের কলিগদের সাথে কথা বলতেছিলাম। যখন স্যারের সাথে কথা বলতেছিলাম তখনই পিয়ন চাচা এসে বসের কেবিনে যেতে বললো। ম্যাম আসবো? আসুন। হঠাৎ তুমি থেকে আপনি, আর দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। ম্যাম কিছু বলবেন? বলার জন্যই তো ডেকেছি। জি বলুন। আপনি অফিসে আসেন কি করতে? কাজ করতে। তাহলে কাজ না করে গল্প কেন করতেছিলেন? সরি ম্যাম। আরও কিছু কথা শুনিয়ে পাঠিয়ে দিল। লাঞ্চ টাইমে কয়েকজন কলিগ মিলে একসাথে বসে লাঞ্চ করতেছিলাম, তখন ম্যাম এখান থেকে যাচ্ছিল। আমার দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে আমাকে গিলে খাবে। সত্য কথা বলতে আমি খুব ভয় পেয়েছি। এরপর কেবিনে বসে কাজ করতেছি, আবার ডাকলো, ম্যাম আসবো? জি বলুন। এই নিন, এগুলো করে দিবেন কালকের ভিতরে। ম্যাম এতগুলো ফাইল একদিনেই? আর না করে দিলে শাস্তি আছে। ওকে ম্যাম বলে চলে এলাম। আমি জানি এগুলো রাগিনী ইচ্ছে করে আমায় দিয়েছে, কি আর করার, বসে পড়লাম। এত কাজ আমি জীবনেও করি নাই। এই ফাইলগুলো বাকি কলিগ এক সপ্তাহ ধরে করে, আর আমি একদিনেরও কম টাইমে করব। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। অফিস ছুটি, সকলেই চলে গেছে। ভাইয়া যাবেন না? ও হ্যাঁ। তাহলে এখনো বসে আছেন কেন? না, একটু কাজ ছিল, চলো। আমি আর রুহি কথা বলতে বলতে বাইরে এলাম। আমি আর রুহি রিক্সায় উঠলাম, ঠিক তখনই রাগিনী বের হলো অফিস থেকে। আমায় আর রুহিকে একসাথে দেখে তেলে বেগুনে ফুলে উঠলো। আমি বুঝলাম এর ফল আমি কাল পাবো। পরে ভাবলাম বেশি টর্চার করলে আর চাকরি করব না, নিজের বাবার অফিসেই কাজ করব, আর কিছুদিন দেখি কি হয়। এরপর রুহিকে ওর বাবার বাসার সামনে রেখে আমিও আমার বাসায় চলে এলাম। খুব টায়ার্ড, তাই দিলাম এক ঘুম। এরপর রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজ নিয়ে বসে পড়লাম। বন্ধুরা ফোন দিছিল, আমি বলেছি কাজ আছে, আজ যেতে পারবো না। আবার কাজ করলাম। রাগিনী ফোন দিছিল, এর মাঝে আমি ধরে নিই। কাজ করতে করতে অনেক রাত হলো। বাইরে এসে কিছু খেয়ে নিলাম। কাজ আর অল্প একটু আছে, তাই একটু ফেসবুকে ঢুকলাম। কিছু সময় ঈশিতার সঙ্গে কথা হলো। আজকের ঘটনা সব খুলে বললাম। রাগিনীর নামে খুব বাজে কথা বললাম, কারণ এত কাজ করে মাথা খারাপ হয়ে আছে, তাই একটু বেশিই বললাম। এরপর আবার কাজ নিয়ে বসলাম। রাত 2টার দিকে শেষ হলো প্রজেক্টের কাজ। হাফ ছেড়ে বাঁচলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ফোনে। হ্যালো আম্মু। ওই তুই এখনো ঘুম? কয়টা বাজে দেখেছিস? অফিস যাবি না? কত বাজে? 9টা বাজে। আম্মু তুমি ফোন রাখো বলে রেখে দিলাম। ঘুম পুরো ভেঙে গেল। 9:30 অফিস, আর এখন 9টা বাজে। আল্লাহ জানে আজ রাগিনী আমাকে কি করে। রেডি হয়ে কিছু না খেয়ে রওনা দিলাম। 15 মিনিট লেট করে গেলাম অফিসে। নিজের কেবিনে বসে আছি, পিয়ন চাচা এসে বলে গেল ম্যাম ডাকে। আমি ভয়ে ভয়ে গেলাম। ম্যাম আসবো? জি ম্যাম বলেন। এটা কি আপনার বাবার অফিস? জি না ম্যাম। তাহলে যখন ইচ্ছা তখন আসবেন অফিসে? আসলে ম্যাম আমি কিছু শুনতে চাই না। আর আপনাকে যে কাজ দিয়েছিলাম সেগুলো কই? ম্যাম নিয়ে আসতেছি। এরপর সেগুলো নিয়ে আবার এলাম। ম্যাম এই যে। দিন। কিছুক্ষণ পর বললো, এইটা কি? এই রে, এখানে তো এই হিসাবটা হবে না। আসলে এখানে আরও কিছু কথা শুনে দিল। রোজকার মতো আজকেও শেষ হলো আজকের অফিস। খুব টায়ার্ড লাগতেছে, তাই এক ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বন্ধুরা ফোন দিল, তাদের সঙ্গে দেখা করতে গেলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় এলাম।
রাতের খাবার খেয়ে এভাবেই কেটে গেল 10 দিন। রাগিনী ফোনে ভালোভাবে কথা বলে আর অফিসে খারাপভাবে, এটাই রোজকার রুটিন। আজ অফিস ছুটি। দুপুরে রাগিনী ফোন করে দেখা করতে বললো একটা রেস্টুরেন্টে। আজ নাকি কি সারপ্রাইজ দেবে। আমি ভাবলাম কি সারপ্রাইজ দেয়, তাই রেডি হয়ে বিকালে উক্ত স্থানে গেলাম। সেখানে পৌঁছে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পাই। বিকেলে আমি রেডি হয়ে দেখা করতে যাচ্ছি রাগিনীর সাথে। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। রিক্সা উঠে ভাবতেছি কি সারপ্রাইজ আছে আমার জন্য, কে জানে। কিছু সময় পরে চলে এলাম রেস্টুরেন্টে। আমি ভাড়া দিয়ে ভেতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি রাগিনী আর একটা ছেলে বসা, বয়সে আমার মতো হবে বোধহয়। রাগিনী আমাকে হাত দিয়ে ইশারা করতেছে। আমি একটা হাসি দিয়ে তাদের কাছে গেলাম। বসে পড়ো, আর কি খাবে বলো। বসলাম। আর আমি এখন কিছু খাবো না। আহ, কেন? খিদে নেই, আপনার খান। ও, আর পরিচয় করে দিই, এই হচ্ছে আমার হবু বর, নাম রনি আহমেদ। রাগিনী বেশ খুশি হয়ে বলল, হ্যালো ব্রো, হাই। তুমি তো শ্রাবণ, তাই না? আপনি জানলেন কিভাবে? রাগিনী বলেছে আপনার সম্পর্কে অনেক কিছু। আপনারা কথা বলেন, আমার একটা জরুরি কাজ আছে, আমি আজ আসি। না গেলে হয় না? না, কাজ আছে, আসি রনি ভাই। হুম। আজ আমি সত্যিই সারপ্রাইজ, কারণ আমি এটা আশাই করি নাই যে রাগিনী আমার চোখের সামনে অন্য কারো হয়ে যাক। বিয়ের মনে হয় আর কিছুদিন বাকি, ওখানে আর কিছুক্ষণ থাকলে বোধ হয় খেতেই দিতাম। তাই চলে এলাম। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর ধুক করে উঠছিল। কাউকে কিছু বুঝতে না দিয়ে চলে এসেছি, কারণ আর কিছু সময় থাকলে আর নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। বেশ কিছু সময় ধরে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তা ফাঁকা, মানুষজন নেই, শুধু কিছু গাড়ি চলতেছে। সন্ধ্যা হয়ে গেছে। আকাশকে ফোন দিলাম, ওদেরকে আমি ব্রিজের উপরে আসতে বললাম। ওখানে বসে আমরা রোজ আড্ডা দিই। কিছু সময় পরে ওরা 3 জন এলো। কিরে দোস্ত, মন খারাপ? কেন, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে রে ভাই। ওই নাটক না করে খুলে বল। বলবো? বল। যেদিন আমি ঢাকা আসবো সেদিন সব কিছু খুলে বললাম। সবই বুঝলাম। রাগিনীর তো বিয়ে হয়ে যাবে, এখন তুই কি করবি? জানি না। আরে তুই একবার বল, আমরা যেভাবেই হোক রাগিনীকে এনে দিতেছি। না, সেটা দরকার নেই, আমার প্রতি ওর কোনো ফিলিংস নেই। তাই এটার জন্য তুই মন খারাপ করে আছিস? আমার কাছে তোর জন্য একটা ভালো বুদ্ধি আছে। কি? শোন, রাগিনীর বিয়ে তো কনফার্ম, আর তুই শুধু শুধুই অফিসে চাকরি করবি কেন? তুই তো রাগিনীকে দেখে দুর্বল হয়ে যাবি। তাছাড়া তো বেশি কাজের চাপ আছেই, তাই আমি বলি তুই তোর আব্বুর অফিসে গিয়ে কাজ কর। হ্যাঁ দোস্ত, সাকিব ঠিক বলেছে। হ্যাঁ, আমিও তাই ভাবতেছি। আমি কালকেই বাড়িতে যাব। কি, তোর মাথা নষ্ট? কালকে যাব, ফাইনাল। কিন্তু আকাশ, না করিস না, ওকে যেতে দে, নাহলে রাগিনীকে দেখো আর দুর্বল হয়ে যাবে। দোস্ত, মন খারাপ করিস না, পরে আবার আসবো তোদের সাথে দেখা করতে, সাথে তোদের ভাবিকে নিয়ে। আমার কোনো ইচ্ছে নাই, কিন্তু ওদের মন খারাপ, তাই হাসানোর জন্য বললাম। ঠিক আছে। এই শ্রাবণ, আজ তাহলে আমাদের সাথে তোর শেষ রাত। তাহলে চল আজ সারা রাত বাইক নিয়ে একটু রাইড দিয়ে আসি। এটা তুই একদম ঠিক বলছিস। চল সবাই। এরপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। রাতে অনেক মজা করলাম। বাসায় এলাম রাত 12টার দিকে। আজ একটু ড্রিঙ্কস করেছি, তাই মাথাটা একটু ব্যথা করতেছে। কোনো মতে বাসায় এসে চেঞ্জ করলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি 7টা মিস কল, 2টা আম্মুর, একটা আব্বুর, একটা রবির আর 3টে রাগিনীর। মুড নেই, প্লাস ঘুম পাচ্ছে, তাই আর কিছু না ভেবে সোজা ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমি অবাক, অনেক বেজে গেছে। অফিস টাইম চলে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম। আজ আমার কপালে খুব দুঃখ আছে, 30 মিনিট লেট করে অফিসে গেলাম। আমি অফিসে গিয়ে অবাক, আজ ম্যাম আসে নাই। যাক, বাঁচা গেল, কারণ আজকে আমি রিজাইন লেটার দিয়ে অফিস ছেড়ে দেবো। রাতে অনেক ভেবেছি, আকাশের পরামর্শটাই বেস্ট আমার কাছে। অফিসে গিয়ে আমার ডেস্কে বসে রিজাইন লেটার টাইপ করে ফেললাম। রিজাইন লেটার নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার, আসবো? আসুন। স্যার, আমি আর এই চাকরিটা করতে পারবো না। কেন, কোনো সমস্যা? স্যার, তেমন কোনো প্রবলেম নেই, পারিবারিক একটু সমস্যা আছে। ও স্যার, এই নিন রিজাইন লেটার। একটু অপেক্ষা করুন, আমি ম্যামকে ফোন দিয়ে দিই। ওকে। কিছু সময় পরে কথা বলে। আপনাকে ম্যাম কাল সকালে দেখা করতে বলেছে, কিন্তু আমি কিছুই বলতে পারবো না, আর ম্যাম খুব রেগে গেছে। ওকে স্যার, আসি। দৌড়, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। যা হবার তাই হবে। আমি রাগিনীকে সরাসরি বলে দেবো আমি আর এই চাকরিটা করতে পারবো না, ব্যাস। এবার নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসে চলে এলাম। আম্মুর কথা খুব মনে পড়তেছে, তাই ফোন দিলাম। আম্মু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বাবা?
ভালো। কি করো? বসে টিভি দেখি। আর তুই ঠিকভাবে খাবার খাস তো? আপু কি করে? ওর রুমেই আছে। কি করে আমি জানি না। ও, আমরা 20 তারিখে ঢাকায় আসতেছি। কেন আম্মু? কেন তুই জানিস না? না। উফ, তুইও না মজা করিস সব সময়। 21 তারিখে রাগিনীর বিয়ে, তাই আমরা সকলেই আসব। অনেকটা অবাক হলাম রাগিনীর বিয়ের তারিখ শুনে। তারপর স্বাভাবিক হয়ে জবাব দিলাম, ও আমার তো মনেই ছিল না। হুম, ভালো থাকিস, রাখি তাহলে। আম্মু রাখি। এই বলে ফোন কেটে দিলাম। খুব ক্ষুধা লাগছে, তাই বাসার বাইরে এলাম। কিছু খাওয়ার দরকার। একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। কিন্তু যখন বের হব তখন একটা টেবিলের দিকে চোখ দুটো আটকে গেল। রাগিনী আর রনি একটা টেবিলে বসে খাবার খাচ্ছে। অনেকটা অবাক হলাম, এই সময় রেস্টুরেন্টের রাগিনী এখানে কেন আসলো? আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি চলে এলাম বাইরে, হয়তো আমাকে দেখতে পায় না। এরপর আকাশ, রাহুল, শাকিবদের সাথে দেখা করলাম। ওদের সব কিছু খুলে বললাম। আরে দোস্ত, তুই কি একদম পাগল হয়ে গেলি নাকি? দেশে কি মেয়ের অভাব আছে? আর এত ইমোশনাল হলে চলে? হ্যাঁ মামা, সাকিব কিন্তু ঠিক বলেছে। জীবনে প্রেম না করেই শেখা খেলি, আর তুই এভাবে ভেঙে পড়লে চলেই। দোস্ত ঠিক বলেছিস। আজ থেকে আবার নতুন করে শুরু করব। আরও কিছু সময় গল্প করে বাসায় এলাম। ফেসবুকে ঢুকে সকলের সাথে কিছু কথা বললাম। ইসে থেকে আজ বলে দিয়েছি যে আমি রাগিনীকে পছন্দ করি, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে আর সে আমাকে ভালোবাসে না। এরপর অফলাইনে চলে এলাম, সোজা ঘুমের রাজ্যে চলে এলাম। সকালে ফোনের আওয়াজে ঘুমটাই ভেঙে গেল। নাম না দেখে রিসিভ করলাম। হ্যালো, কে? আমি রাগিনী, এখনই বাসার বাহিরে আসো। পারবো না, আমি ঘুমাই। কি? পারবা না? এক্ষুনি আসো। পারবো না বললাম তো। এক্ষুনি ফ্রেশ হয়ে বাইরে আসো, না হলে আমি দরজা ভেঙে ফেলবো বলে দিলাম। কি হয়েছে, ডেকেছেন কেন? আমার সাথে আসো। কিন্তু কই যাব? মুখ বুজে গাড়িতে ওঠো। ধুর। কিছু সময় পরে একটা শপিং মলে এসে সামনে নামলাম। এখানে কেন আসলাম? আমার বরের জন্য কিছু শপিং করব। ও, রনি ভাই কই? আসে নাই, কাজ আছে তার। ও, শপিং মলে ঢুকে রাগিনী আমার মাপে কিছু জামা প্যান্ট কিনলো। আমার মাপে কেন? কারণ রনির সাইজ তোমার মতোই, তাই। ও, আর আমার রিজন লেটারে কি হবে? আমার বিয়ের পরে হবে ওটা। কিন্তু আমি যেটা বলছি ওটাই হবে, ব্যাস। অনেক ভয় পাই এই মেয়েকে, তাই আর কিছু বললাম না। এরপর সোজা আমার বাসায় চলে এলাম। আজ আর অফিস যাব না। অনেক খারাপ লাগছে আজ, কারণ নিজের হাতে নিজের পছন্দের মানুষের বিয়ের শপিং করে দিয়েছি। আমার থেকে অসহায় মানুষ মনে হয় আর কেউ নেই, কারণ না পারছে বলতে, না পারতেছে সহ্য করতে। বাসায় এসে রান্না করে নিলাম। খেতে ইচ্ছে করতেছে না, তারপরও খেতে বসলাম। রবির কথা খুব মনে পড়তেছে, তাই ওকে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো, তোর কি খবর? এই তো আসি কোনো মতে। বুঝেছি। শোন, যা হওয়ার হয়ে গেছে, তুই আবার নতুন করে শুরু কর। তাই ভাবতেছি 23 তারিখ বাসায় আসবো। আয় তাহলে, আর তোকে অনেকদিন দেখি না। এভাবে আজকের দিনটা ঘরে বসে থেকেই কেটে গেল। রাগিনীকে যত ভুলে থাকতে চাই ততই মনে পড়ে ওর কথা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা দিলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে গেলাম। আজ অফিসে ঢুকে দেখি রাগিনী আসেনি। খুব ব্যস্ত বোধ হয়, তাই এখন আর অফিসে আসে না। মন দিয়ে কাজ করতেছিলাম, ঠিক তখনই রুহি এলো আমার কেবিনে। ভাইয়া কি করেন? এই তো একটা ফাইল চেক করি। ভাইয়া, আপনার মন খারাপ আজকে? না, তেমন কিছু না। ভাইয়া, আপনার নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে মুখটা অমন পেঁচার মতো করে রেখেছেন কেন? হেসে দিলাম। বুঝছি, বলবেন না। আসুন, দুপুরের খাবার খেয়ে আসি। হ্যাঁ চলো। এভাবেই অফিস টাইম শেষ হয়ে গেল। অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে কিছু খেয়ে নিলাম। এরপর বন্ধুদের ফোন করে একসাথে বের হলাম ঘুরতে। রাতের খাবার বাইরে খেয়ে বাসায় এলাম। অফিসে কিছু ফাইল খুলে ঠিক করতে লাগলাম। এরপর কাজ শেষ করে একটু ফেসবুকে ঢুকলাম, সকলের সাথে কথা বললাম। এভাবেই কেটে গেল 10 দিন। আজকে রাগিনীর বিয়ে। সকালে ফ্রেশ হয়ে আব্বু আম্মুকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসতে বের হলাম। কিছুক্ষণ পর বাস থেকে আব্বু আম্মু আপু বের হলো। আম্মু, এদিকে আসো। কেমন আছিস? ইস, শরীরের কি অবস্থা করেছিস? ও কিছু না। আব্বু চলো। ওই পাগলি, কেমন আছিস? ভাইয়া। বুঝেছি, বাসায় চল। আব্বু, তুমি কেমন আছো? ভালোই। তোর খবর কি? ভালো।
বাসার সামনে, তাই আর রিক্সা ভাড়া নিলাম না। বাসায় আসার পথে কিছু খাবার নিয়ে নিলাম। বাসায় এসে শ্রাবণ, এখানে মানুষ থাকে, এটা রুম না অন্য কিছু? এইখানে আমি থাকি, আর পালে গুছিয়ে নাও। বুঝেছি, তোকে বিয়ে দিতেই হবে এবার। বিয়ের কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল। আমি আর বেশি কথা না বলে সাদে চলে এলাম। আসার পথে আপুকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যেতে বললাম। সাদে অনেকদিন আসা হয় না। কিছু সময় পরে আপু এলো। এই নে কফি। ধন্যবাদ। তোর মন খারাপ? বুঝেছি। আরে ভাইয়া, টেনশন করিস না, কপালে থাকলে রাগিনী আপু তোরই বউ হবে। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি বলছিস জানিস? আর আজকে ওর বিয়ে। হলে হতেও তো পারে। তুই পাগল হয়ে গেছিস আর আমার সাথে মজা লস? যা এখান থেকে। সময় হলে দেখা যাবে। আম্মু কিছুক্ষণ পরে ডাক দিল। নিচে এসে সকলের সাথে খাবার খেতে বসলাম। খাবার সময় আব্বু বলল, তোমার জন্য আজকে রাতে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? মনমরা হয়ে বললাম, কারণ আজকে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে রাগিনীর বিয়ে। সময় হলে বলবো। বাসার সকলে বসে আড্ডা দিচ্ছি। আমার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে আছে। ঠিক তখনই রাগিনীর ফোন। হ্যালো। তুমি কই? বাসায়। কেন? আঙ্কেল আন্টি এসেছে? তুমি এখনই তোমার বাসার সামনে এসো। ওকে। কে জানে আবার কি বলে। বাসার বাইরে এসে দেখি রাগিনীদের কার। স্যার, এইটা ম্যাডাম দিয়েছে। কি এটার ভিতরে? আমি জানি না স্যার, ম্যাডাম দিতে বলেছে, আসি। বলেই চলে গেল। আবার রাগিনীর ফোন। কি এটার ভিতরে? একটা শেরওয়ানি। আমি এটা দিয়ে কি করব? আমার বিয়েতে পরে আসবে। আমি তোমার বিয়েতে থাকতে পারবো না, আমার জরুরি কাজ আছে। কি? আমি থাকতে পারবো না। যদি তুমি এই শেরওয়ানি পরে আমার বিয়েতে না আসো, তাহলে আমি বিয়ে করব না বলে ফোন কেটে দিলাম। এই মেয়ে তো পুরাই আপন। একে যে বিয়ে করতেছে তার কপালে যে কি আছে কে জানে। এটা না পড়ে গেলে, কেননা আবার বিয়ে করলো না যে মেয়ে। বাসা ঢুকে আমার রুমে যাব, তখনই কি এটার ভিতরে? একটা শেরওয়ানি। রাগিনী ওর বিয়েতে পড়ে যেতে বলছে। হো, ঠিক আছে, রুমে যা। কি হলো আম্মুর? এটাতে প্যাসাল করলো না কেন? সব কিছুতে তো প্যাসাল করে, কি জানে। অত ভেবে লাভ নেই। কি করব, কোনো কাজ নেই, তাই ফোনটা অন করলাম। দুপুরে 1টা বাজে, তাই একটু ফেসবুকে ঢুকলাম। কিছু সময় পরে ঈশিতার মেসেজ। কি শ্রাবণ সাহেব, কেমন আছেন? ভালো নেই। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলেন, আজকে রাগিনীর বিয়ে। ও, আপনি ওকে বলেননি যে আপনি তাকে ভালোবাসেন? না, কিভাবে বলি বলুন, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাও ঠিক। আপনি যদি সত্যি সত্যি তাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি তাকে পাবেনই। তা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ভালো থাকবেন, বাই। বাই। বিয়েতে দেখা হচ্ছে। বিয়েতে দেখা হচ্ছে মানে কিভাবে? কিচ্ছু না, ভুলে টাইপ হয়ে গেছে। ওকে। ফোন চালাতে চালাতে 2টা বেজে গেছে, তাই আর দেরি না করে স্নানে গেলাম। রুমে বসে গান শুনতেছিলাম তখন। ভাইয়া, বল। চল না একটু বাইরে ঘুরে আসি। না, যাব না। প্লিজ ভাইয়া, প্লিজ। ওকে, চল তাহলে। দুজনে আম্মুকে বলে বাইরে বের হলাম। একটা রিক্সা নিয়ে আপুকে নিয়ে একটা পার্কে গেলাম। দুজনে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। আপু অনেক খুশি। আমিও ওকে খুশি করার জন্য মুখে একটু হাসি রেখেছি। কিন্তু আজ রাতের পরে রাগিনী অন্য কারো হয়ে যাবে ভাবতে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ভাইয়া, চল বাসায় যাই, আম্মু রাগ করবে না হলে। চলো। এরপর দুজনে বাসায় চলে এলাম। কিরে, তোরা বিয়েতে যাবি না? আম্মু। তাহলে এখনো রেডি হসনি কেন? এই তো এখনই রেডি হচ্ছে। আমি আমার রুমে এসে রাগিনীর দেওয়া গিফটটা পরে নিলাম। খুব খারাপ লাগতেছে না, কিন্তু কি করা যাবে। শ্রাবণ, কই তুই? তাড়াতাড়ি আয়। চলো। আমাকে আজ খুব খুশি খুশি লাগতেছে। বিষয়টা আমি বুঝতেছি না। বাসার সামনে এসে দেখি রাগিনীদের গাড়ি। আমি কিছু বুঝতেছি না। রাগিনী তো আমাকে কিছু বলেনি যে গাড়ি পাঠাবে আমাদের জন্য। আম্মু সহ সকলে গিয়ে গাড়িতে উঠলো। আমি এবার বুঝলাম রাগিনী মনে হয় আম্মুকে বলে রাখছে। আধা ঘন্টা পরে আমরা রাগিনীদের বাড়ির সামনে এসে পৌঁছলাম। অনেক সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। আব্বু আম্মু ভেতরে চলে গেল। ভাইয়া আয়। তুই যা, আমি আসতেছি। আমি গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি অনেক লোকজন। তখনই, ভাই কেমন আছেন? এই তো ভালো। আপনার খবর কি? ভালো।
একা আসছেন নাকি? না, আব্বু আম্মু আসছে। আপনি? আমি তো একা মানুষ। ও, চলেন ওদিকে গিয়ে বসি। হুম। এবার দুজনে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু আমার মন টিকতেছে না। একটু পরে দেখি রাগিনী আসতেছে। কি বলবো, খুব সুন্দর লাগতেছিল, চোখ দুটোকে ফেরাতেই পারতেছিলাম না। কি ভাই? কিছু না ভাই, আমার একটা কাজ আছে, আমি আসি। ওকে। বাইরে চলে এলাম। ওখানে থাকার মতো অবস্থাতে আমি ছিলাম না। আর কিছু সময় থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তাই চলে এলাম। রাগিনীকে শেষবারের মতো দেখে এলাম। জানি না আর দেখা হবে কিনা। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি। রাস্তায় বেশি গাড়ি নেই, মরমরা হয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। অপরদিকে আব্বু, শ্রাবণ কোথায়? আছে, কোথাও খুঁজে দেখো। না আব্বু, আমি ওকে কোথাও খুঁজে পাইনি। তুই শান্ত হ, আমি দেখতেছি। মা রাগিনী, তুই এদিকে আয় আমার কাছে। সারা বাড়িতে আমাকে খোঁজা হচ্ছে, বাট কোথাও পাওয়া গেল না। তো আগেই তো এখানে ছিল। হ্যাঁ স্যার, আমিও দেখছিলাম। তাহলে গেলে কোথায়? চলো তো আমার বাইরেটা খুঁজে দেখি। হুম। আব্বু, আমিও যাব। তুই থাক মা এখন। না, আমি যাব, আমার জন্য ও চলে গেছে। ঠিক আছে, চল। ড্রাইভার গাড়ি বের কর। এরপর সকলে মিলে আমাকে খুঁজতে লাগলো। এবার আসুন আমি আপনাদের সবকিছু খুলে বলি। আসলে রাগিনীর বিয়ে রনের সাথে নয়, বরং আমার সাথে। কিন্তু আমি তো জানি না, আমি বাদে সকলেই জানে। রাগিনীর প্ল্যান মোতাবেক আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেউ কিছু বলে নাই। আর রনে হচ্ছে রাগিনীর কাজিন। কিন্তু আফসোস, আমি কিছুই জানি না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন একটা গাড়ি আমার সামনে এসে থামলো। এটা তো রাগিনীদের গাড়ি। দেখি গাড়ি থেকে আব্বু আঙ্কেল বের হচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার গাড়ি ঠাস ঠাস করে দুটো চড় খেলাম। তুই কাউকে কিছু না বলে চলে এলি কেন? আমি চুপ। কিরে, কিছু বলছিস না কেন? আমি চুপ আছি। হঠাৎ করে রাগিনী এসে আমাকে জোর ধরলো। আমি অবাক, এই মেয়ে এখানে কেন? আর বিএসের এখানে কি করে? লজ্জা শরম নেই? আব্বুর সামনে এসে জোর ধরলো। এসব কি রাগিনী? তুই চল, আগে গাড়িতে ওঠ, সব বলতেছি তোকে। চুপ করে আসি। সকালে চল, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। চল। গাড়িতে ওঠার পরে রাগিনী আমাকে এমনভাবে জোরে ধরে আসে যেন আমি কোথাও চলে যাচ্ছি। রাগিনী, আমি কিছু বুঝতে পারছি না তো, তোমার বিয়ে শেষ? উফ, শোন তাহলে। আমি তো খুব খুশি, কিন্তু বুঝতে দিলাম না। একটু ভাব নিয়ে বললাম, আমি এ বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। একদম চুপ, আর একটা কথা বললে খুন করে ফেলবো। চুপ। আব্বু আর আঙ্কেল আমাদের কাণ্ড দেখে হাসতেছে চুপ চুপ। এবার আর কি, আমাদের বিয়েটা হয়ে গেল। আমি তো মহা খুশি। গাড়ি করে সোজা আমাদের বাড়ি চলে এলাম। রাত অনেক হয়ে গেছে। রাগিনীকে আমার রুমে নিয়ে গেছে আপু। আমি আর কি করব, সবার মতো ছাদে চলে এলাম। আর ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। সত্যি জীবনটা বড়ই অদ্ভুত। ঠিক তখনই কি সারপ্রাইজ, কেমন লাগছে? পছন্দ হয়েছে? আব্বু, খুব পছন্দ হয়েছে। হয়েছে। এবার রুমে যা, রাগিনী অপেক্ষা করতেছে। আমি আমার রুমের দরজা খুলে রুমে ঢুকলাম। দেখি রাগিনী লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই সালাম করতে উঠলো। উঠে এসেই, আমি আপনাকে বইয়ের অধিকার দিতে পারবো না। কেন? আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? ঈশিতাকে। আমাদের ফেসবুকের পরিচয়। ও, এই কথা। কি হাসেন কেন? আমার কানটা ধরে ফোন বের করে ওর আইডিটা দেখালো। ও মা, এত বড় ধোকা! ঈশিতা, এটা তো রাগিনীর আইডি। আমার তো মনেই ছিল না ঈশিতা রাগিনীর ভালো নাম। এখন কি হবে? লাইট অফ করে তারপর বলতেছি। আর বলবো না। লাইট অফ করে কি করব?